হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন লেসনটি। আর আজকে যে লেসনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 1.9 লেসনটা নিয়ে। তা আমরা ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামে নির্মিত ইংরেজি বইয়ের লেসনগুলো দিয়ে আসছি। এখনও যারা বাকি লেসনগুলো দেখোনি এর আগে, তোমরা এগুলো দেখে আসতে পারো। এই চ্যানেল থেকে সবগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো এখানে আজকে আমরা 1.9 যে এটা আছে, এই কথোপকথনটা আছে বা কনভারসেশনটা আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এখানে লেখা আছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কথাবার্তাগুলো পড়ো। এর নিচে যে কথাবার্তাগুলো আছে এগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি করে কি করো, লিখো। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স অর্থাৎ সঠিক উত্তরটা, ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ খালিঘর যেটা আছে এখানে লেখার জন্য বলছে। তো আমি প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরটাও কি করে দিলাম, তোমাদের সুবিধার্থে এটা লিখে দিলাম। তোমরা যে হুবহু আমার এটাই লিখবে এরকম না, তো তবে চাইলে লিখতে পারো বা এটা রাখতে পারো। আর যদি বলো করেন যে না আমি নিজের থেকে ক্রিয়েট করব, তাও তোমরা করতে পারো। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে হেই দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার। হেই দেলোয়ার, ডোন্ট সিট হিয়ার অর্থাৎ তার একজন বন্ধু তাকে বলতে পারে, অর্থাৎ বন্ধু কিংবা বা তার সমবয়সী থেকে বড় হবে বা বয়সে বড় হবে এরকম কেউ হতে পারে, যে কোনো একজন তৃতীয় ব্যক্তি তাকে বলতে পারে, দেলোয়ারকে বলতে পারে যে তুমি এখানে বসিও না, এখানে বসিও না। দ্যাস সিটস আর রিজার্ভ ফর ওমেন। এই সিটগুলো, এই আসনগুলো কাদের জন্য বরাদ্দ করা বা সংরক্ষণ করা? মহিলাদের জন্য। মহিলাদের জন্য কি করা? সংরক্ষণ করা। তো এখানে রিজার্ভ যে শব্দটা আছে, এই রিজার্ভ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আর এখানে সিট, সিট শব্দটা হচ্ছে বসা। এখানে যে সমস্ত শব্দের উত্তর তোমরা জানবে না বা পারবে না, অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্টস বক্সে জানাবে। তো এখানে আমি আমার মতো করে উত্তর দিয়েছি। এখন বলছে যে অর্থাৎ তুমি যে দুইজনের ভিতরে কথাবার্তা চলতেছে, এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে, যে কোনো একজন তোমাকে এই কথাগুলো বলল যে তুমি এখানে বসিও না, কিংবা এই সিটগুলো, এই আসনগুলো মহিলাদের জন্য কি করা, সংরক্ষণ করা বা বরাদ্দ করা। তো এই যে তোমাকে এই কথাগুলো বলল, কিন্তু তোমার ভিতর থেকে তো কোনো উত্তর আসে নাই, তো তখন ওর প্রশ্নের অনুসারে উত্তরটা তুমি তাকে কি বলবে, এ মূলত খালি ঘরে এই কথাটা এখানে লিখতে হবে, মানে তোমার উত্তরটা লিখতে হবে। বিষয়টা হচ্ছে এমন। তো আমি আমার মতো করে উত্তর দিয়েছি, যেমন ওকে আই এম সরি, আমি দুঃখিত, ঠিক আছে আমি দুঃখিত প্রকাশ করছি, বাট কিন্তু আই কান্ট এনি নোটিস হিয়ার। বাট কিন্তু আই কান্ট আমি মানে পাচ্ছি না, এনি নোটিস হিয়ার এখানে কোনো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি না, এখানে কোনো কি দেখতে পাচ্ছি না, বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি না। ওকে আই এম সরি, কিন্তু আমি এখানে কোনো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাকে যে বললো এখানে বসিও না কিংবা এই সিটগুলো মহিলাদের জন্য বরাদ্দ করা, এই প্রশ্নের উত্তর আমি তাকে এটা বললাম, এটা তুমি উত্তর দিতে পারো। এরপরে প্রশ্ন হচ্ছে ডোন্ট ব্রেক দ্য লাইন। লাইন ভাঙিও না, অর্থাৎ সারি যেটা আছে এটা কি করিও না, ভেঙো না। ব্রেক শব্দের অর্থ হচ্ছে কি করা, ভাঙা। এরপর আছে অলওয়েজ স্ট্যান্ড ইন আ কুইক, অর্থাৎ সারিবদ্ধভাবে এখানে কি করবা, রাখা আছে। সারিবদ্ধভাবে সবসময় কি করবে, রাখা আছে বা রাখবে, এইভাবে তোমাকে কি করা হচ্ছে, বলা হচ্ছে। তাই উত্তর তুমি বলতে পারো দ্যাটস অল রাইট, ওকে ঠিক আছে, সব ঠিক আছে, আই উইল ট্রাই টু কিপ কিউই। অর্থাৎ কিউ শব্দটা হচ্ছে সারিবদ্ধভাবে রাখা অথবা বেনি। তো এখানে সারিবদ্ধভাবে কথাটা উল্লেখ হবে, আর কিপ শব্দটা হচ্ছে রাখা। তো এখানে প্রথমে উত্তরে দেওয়া আছে দ্যাটস অল রাইট, ওকে সব ঠিক আছে, আই উইল ট্রাই টু আমি চেষ্টা করব, টু কিপ রাখতে, কিউ সারিবদ্ধভাবে, আমি সারিবদ্ধভাবে লাইনে রাখার জন্য কি করব, চেষ্টা করব। এরপরে সি নাম্বার যেটা দেওয়া আছে ইউর ফেস টেলস, ইউর ফেস টেলস তোমার মুখ বলে, ইউ ডোন্ট রিমেম্বার মি তোমার মুখ বলে তুমি আমাকে চিনতে পারো নাই। উই ওয়ার ক্লাসমেটস আমরা কি ছিলাম, সহপাঠী ছিলাম। অর্থাৎ কোনো একজন বন্ধু বা দুই একজন বন্ধু মিলে আমাকে বলল যে তোর মুখ বলে তুই আমাকে কি করতে পারিস নাই, চিনতে পারিস নাই, কিন্তু আমরা কি ছিলাম, ক্লাসমেট ছিলাম, সহপাঠী ছিলাম।
তো যখন আমার ইনস্ট্যান্টলি কি মনে চলে আসছে, ও ইয়েস, নাও আই রিমেম্বার ইউ কারেক্টলি, আমি ঠিক এখন তোমাকে চিনতে পেরেছি সঠিকভাবে, ইউ আর আবদুল্লাহ, তুমি কি আবদুল্লাহ। এইভাবে তুমি তোমার মতো করে প্রশ্নের উত্তর দিবে। এরপরে ডি নাম্বার আছে হ্যালো সান, হাউ আর ইউ। অর্থাৎ একজন বাবা তার ছেলেকে বলল হ্যালো সান, হ্যালো পুত্র, হাউ আর ইউ, কেমন আছো। তো উত্তরে ছেলে বলল হ্যালো ফাদার, আই এম ফাইন, আমি ভালো আছি, আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। এইভাবে করে উত্তর দিবে। ই নাম্বারে যেটা দেওয়া আছে, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো। মনে করো যে কোথাও ঘুরতে গেলে, ওখানে ঘুরতে যে কিংবা কোনো শপিং মলে গেলে, ওখানে যখন গেলে তোমার বন্ধু বান্ধব যখন একত্রে মিলে কোনো একটা কিছু করতেছো বা শপিং করতেছো, ওই মুহূর্তে তোমার কোনো একটা তাড়া ছিল বা তুমি চলে আসবে বাড়িতে বা চলে যাবে। তো তুমি তোমার বন্ধুকে বললে যে আমাকে কি করতে হবে, এখন যেতে হবে, আই এম গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে, আই নিড টু গো, আমাকে এখনই কি যেতে হবে। তো এই কথাটা বলে কোনো একজন বন্ধু কি করলো, আহ, মানে তুমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে। ওই মুহূর্তে তুমি যখন তাদের থেকে বিদায় নিয়ে আসবে, তখন ওরা বলতেছে, ওই বন্ধুরা বলতেছে, ওকে, উই মাস্ট, উই মাস্টন্ট, অর্থাৎ মাস্টন্ট এটা সংক্ষেপে করা হলো, উই মাস্ট নটকে বলা হয় উই মাস্টন্ট, উই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, আমরা আর তোমাকে কি করব না, ধরে রাখবো না, নো মোর, আর তোমাকে ধরে রাখবো না, সি লেটার, পরে দেখা হবে। এই কথা বলে তোমাকে বিদায় দিয়ে দিল, যেহেতু তোমার তাড়া আছে। এইভাবে গেটিং শব্দের অর্থ হচ্ছে কি করা, লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া। গেটিং, গেটিং এই শব্দটা এখানে কি কি হিসাবে ব্যবহার হয়েছে তোমার, এটা গেট শব্দটা একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর যদি মূল ভার্ব হিসাবে ব্যবহার হতো তাহলে গেট শব্দটা হচ্ছে কি, পাওয়া। তো এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, যেহেতু এখানে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। যদিও এখানে আই এম গেটিং লেট এই পুরো একটা শব্দ দ্বারা, সেন্টেন্স দ্বারা উত্তর প্রকাশ পাচ্ছে যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে। তো এরপর আছে লেসন 1.10, লেসন 1.10, এখানে দেওয়া আছে রিড দ্য কনভারসেশনস অ্যাগেইন। এই কথোপকথনটি বা এই ডায়লগটি বা এই কথাবার্তাগুলো পড়ো, অ্যাগেইন আবার, অ্যান্ড রাইট এবং লিখো টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে যে যে সেন্টেন্সটা সঠিক সেটা টি দিয়ে চিহ্নিত করো, অ্যান্ড যে সেন্টেন্সটি মিথ্যা ফলস সেটা এফ দিয়ে চিহ্নিত করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য কি করা আছে, করে দেওয়া আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে এই নাম্বারে দেওয়া আছে ইউ মাস্ট, অর্থাৎ যে এখানে যে সেন্টেন্সগুলো আছে, যে ডায়লগগুলো আছে, এই ডায়লগগুলো কোনো না কোনো একজনের সাথে দুইজন মিলে কি করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে। এখন এই কথাবার্তাগুলো কতটুকু সঠিক এবং কতটুকু মিথ্যে, অর্থাৎ কোন সেন্টেন্সটা তোমার ট্রু হবে আর কোন সেন্টেন্সটা ফলস হবে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য বলছে। এখন আমরা পড়ে দেখব এটার মধ্যে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। ইউ মাস্ট গ্রিট, গ্রিট শব্দটা হচ্ছে অভিবাদন করা বা সংবোধন করা, কাউকে নিজের অর্থাৎ অভিবাদন প্রকাশ করা। ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স। এখানে বলছে তোমার বড় কারোর সাথে যদি তোমার দেখা হয়, তখন তুমি তার সাথে কথা বলতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তাকে ধন্যবাদ দিতে হবে। অর্থাৎ কথা বলা শেষ অবশ্যই তুমি তাকে ধন্যবাদ দিও, কিংবা কথা বলার আগে তোমার সাথে দেখা হয়েছে কিন্তু কোনো কথাবার্তা বলে না, পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, দেখা হলে অবশ্যই তুমি তাকে কী করতে হবে, যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে অবশ্যই ওই জিজ্ঞেস করার জন্য তুমি তাকে কি করতে হবে, ধন্যবাদ দিতে হবে। অর্থাৎ কোনো কাজ কিংবা কোনো কথার শেষে তাকে অবশ্যই কি ধন্যবাদ দিতে হবে। এটা একটা ভদ্রতার ভিতরে পড়ে, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে পড়ে। তার মানে এই সেন্টেন্সটা অবশ্যই সঠিক, এটা কিন্তু দেওয়া আছে, এটা আমাদের জন্য টি। এরপরে নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমাদেরকে করার জন্য বলছে। হাই, হাউ আর ইউ ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিংস। আমাদেরকে বললো যে হাই, হাউ আর ইউ, এই সেন্টেন্সটা কি ইনফর্মালে পড়ে না ফর্মালে পড়ে, এটা কতটুকু সঠিক। তো এখানে দেওয়া আছে ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিংস, এটা একটা কি অনানুষ্ঠানিক অভিবাদন।
হ্যাঁ, এখন হাই হাউ আর ইউ, অবশ্যই এটা কি সঠিক? এটা সঠিক, ইনফরমালে পড়ে, কারণ বড়দের ক্ষেত্রে যদি আমি বলতে হয় হ্যালো হাউ আর ইউ, এটা বলতে হবে, কিন্তু সমবয়সী কারোর সাথে যদি বা ক্লাসমেট কারোর সাথে বলি তাহলে অবশ্যই আমাকে হাই দিয়ে শুরু করতে হবে কিংবা হেই দিয়ে শুরু করতে হবে। তার মানে এটা ইনফরমাল গ্রিটিংস। ওকে, এটা টি, অর্থাৎ এটা সত্য, ট্রু। সি নাম্বারে যাব, ইউ শুড নট আস্ক পার্সোনাল কোয়েশনস টু এডারলি পিপল, অর্থাৎ বয়স্ক কোনো ব্যক্তির সাথে যখন দেখা হবে তুমি চাইলে কিন্তু বয়স্ক কোনো ব্যক্তিকে তুমি নিজের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত কোনো প্রশ্ন জিজ্ঞেস করা উচিত হবে না। এটা কিন্তু কথাটা কি সঠিক কি না এটা আমাদেরকে জানতে চাইছে, সত্য না মিথ্যা? আসলে কিন্তু তুমি তোমার সমবয়সীদের সাথে বা তোমার ঘরের মানুষের সাথে কিংবা তোমার পাড়া প্রতিবেশী পরিচিত কারোর সাথে বা তোমার সমবয়সী এরকম হবে, তার সাথে যেরকম তুমি একটা ফ্রিলিভাবে তোমার মনের কথাটা বলতে পারো, প্রকাশ করতে পারবে পরিচিতির ভিতরে, কিন্তু চাইলে তুমি বড়দের সাথে অপরিচিত ব্যক্তির সাথে তুমি এটা বলতে পারবে না। তুমি চাইলে কি তোমার ক্লাস টিচার বা হেডমাস্টারের সাথে তুমি কি নিজের ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবে? পারবে না। তার মানে এটা সঠিক, কথাটা কিন্তু সঠিক, এটা পারবে না। এরপরে ডি নাম্বার বলছে কাম অন ডিয়ার ইজ আ ফর্মাল এক্সপ্রেশনস। কাম অন ডিয়ার, এটা কি আসলে ফর্মালের ভিতরে পড়ে? আমরা ফর্মাল বলতে কি বুঝি? আমরা কিন্তু ধারাবাহিকভাবে আগে থেকে দিয়ে আসছি কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল। যদি আমরা সেটা ভুলে যাই আগের লেসনগুলো আমরা আবার একটু দেখে আসাটা ভালো হবে, এটা অবশ্যই দেখে আসবে। তো কাম অন ডিয়ার, তোমার কামন শব্দটা কি বড়দের ক্ষেত্রে বলা যায়? আমরা তো জানি যে ফর্মালটা ইউজ করা হয় বড় কোনো ব্যক্তির সাথে কথাবার্তা বা এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রে। তো এটা অবশ্যই না ফর্মালে পড়ে না, এটা কিন্তু ইনফর্মালে পড়বে। তো এখানে অবশ্যই আমরা তাহলে এটা কি দিব, কথাটা কি দিব? কাম অন ডিয়ার, এটা কিসে পড়ে? ইনফর্মালে পড়বে, এটা ফর্মালে টোটালি পড়বে না, তাহলে এটা ফলস। এটা কি দিব? ফলস, এফ দিব, এফ। এফ ফলস মানে এফ। এরপর হচ্ছে ই নাম্বার, ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস, তোমাকে সবসময় ধন্যবাদ দিতে হবে হোয়েন সামওয়ান ডাজ আ ফেভার টু ইউ। ফেভার টু ইউ, ফেভার শব্দের তো কি? প্রিয়। ফেভার শব্দের তো প্রিয়। এখানে যখন কোনো একজন তোমাকে তোমার কোনো উপকার করবে অবশ্যই তোমাকে কি করতে হবে? তাকে ধন্যবাদ দিতে হবে। এটা কি সঠিক কি না? অবশ্যই সঠিক, অবশ্যই ট্রু। তাহলে কি দিতে হবে? টি দিতে হবে। তাহলে আমরা 1.10-এ যে লেসনে যে ইয়াগুলো দেওয়া আছে, ডায়লগগুলো দেওয়া আছে এবং সত্য মিথ্যা আমাকে আইডেন্টিফাই করার জন্য বলছে, সেটাও আমরা করতে পারলাম। এরপর এভাবে করতে করতে আমাদের কি জানা হয়ে যাবে কোনটা কী রকম হতে পারে বা কার সাথে কীভাবে কথা বলতে হবে বা কোন এক্সপ্রেশনটা ফর্মালে পড়ে কোন এক্সপ্রেশনটা তোমার ইনফর্মালে পড়ে, সেটা আমাদের জানা হয়ে যাবে। এরপর আমরা যাব 1.11, অর্থাৎ 1.11 লেসনটাতে আমরা যাব। টকিং টু পিপলের অধ্যায়ের ভিতরে 1.11 লেসনটা সর্বশেষ, এটা মনে রাখবে। এখানে দেওয়া আছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, অবলিক দিয়ে, অর্থাৎ এই যে অবলিক দেওয়া আছে এটা দিয়ে অর বোঝাচ্ছে। পেয়ার্স অর্থাৎ জোড়ায়, আর গ্রুপস মানে দলে, ঠিক আছে? দলে দলে তুমি কি করো? কাজ করো, জোড়ায় জোড়ায় কিংবা দলে দলে কাজ করো। মেক শর্ট কনভারসেশন, অর্থাৎ কী করার জন্য বলছে? একটা সংক্ষেপে কথাবার্তা অর্থাৎ ডায়লগ তৈরি করার জন্য বলছে। অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস, অর্থাৎ সংক্ষিপ্তভাবে ছোট আকারে কি করার জন্য বলছে? কথাবার্তা তৈরি করার জন্য বলছে নিচে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর আলোকে, ঠিক আছে? এই ছবিগুলোর আলোকে আমাদেরকে কথাবার্তা তৈরি করার জন্য বলছে। মনে করো যে এই একটা ছোট বাচ্চা বয়স্ক কোনো ব্যক্তির সাথে কথা বলতেছে। এখানে একজন বয়স্ক ব্যক্তি যিনি হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তোবা কোনো একটা ঠিকানার অ্যাড্রেস এই বাচ্চাটার কাছে জানতে চাচ্ছে। তারপর নিচে আবার দুইজন ক্লাসমেট স্কুলে একে অপরের সাথে কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি ছবির ভিতরে। এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কী ধরনের কথা হতে পারে বা কী ধরনের কথা বলা যায়। যদি আমরা এগুলো সর্বশেষ এই টকিং টু পিপল অধ্যায়ের ভিতরে এই সর্বশেষ যে লেসনটা বলা হয়েছে সেটা আমাদেরকে নিজেরাই ক্রিয়েট করতে হবে। তো এগুলো যদি আমরা নিজেরাই তোমাদেরকে ভিডিওর ভিতরে করে দিই তাহলে জিনিসটা হয়তো দেখা যাচ্ছে তোমরা শিখতে পারবে না, নিজের থেকে বেরিয়ে আসবে না আসলে এটা কীভাবে তৈরি করা যায়। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমরা উপরে যতগুলো
লেসনের আমরা ইয়া করলাম, ডায়লগ তৈরি করলাম বা ডায়লগ দেখলাম, কনভারসেশন দেখলাম। এই যে দেখতে পাচ্ছ সিচুয়েশন কি, ওয়ান কিংবা সিচুয়েশন টু, এরপরে মানে অর্থাৎ বিভিন্ন ইয়াতে লেসনে বিভিন্ন কনভারসেশন হয়েছে, বিভিন্ন তোমার ডায়লগ আকারে কথাবার্তা হয়েছে ফর্মাল এবং ইনফর্মালের আলোকে। ওই লেসনগুলোর অভিজ্ঞতার আলোকে তুমি কি করতে হবে, নিজেকে কনভারসেশন করতে হবে। কোনো বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, সমবয়সীদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই বিষয়ে তোমাকে লেসনে বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে, বইয়ের ভিতরে দেওয়া আছে। আমার এই চ্যানেলে বিভিন্ন ধারাবাহিকভাবে লেসনগুলোর ভিতরে ভিডিও সহ উত্তর সহ দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখে নিবে যে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কিভাবে সমবয়সীদের সাথে কথা বলতে হয়, কিভাবে ফর্মালে কথা বলতে হয়, কিভাবে ইনফর্মালে কথা বলতে হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিভাবে কথা বলতে হবে বয়সে বড় হলে, কিংবা সমবয়সী হলে কিভাবে কথা বলতে হবে অনানুষ্ঠানিকভাবে। এটা আশা করি তোমরা এখন পারো, কারণ অনেকগুলো লেসন স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে আসছি, শিখে আসছি, আমরা অবশ্যই জানবো। তো এখানে আমি তোমাদেরকে একটু সামান্য একটা হিন্টস দিই, যে এখানে একটা নিশ্চয় ওনার হাতে যেহেতু একটা কাগজ আছে, এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এখানে নিশ্চয় উনি একটা কোনো অ্যাড্রেসের ঠিকানা জানতে চাচ্ছে, যে এই অ্যাড্রেসটা কোথায় বা এই ঠিকানাটা কোথায় বাচ্চার কাছে জানতে চাইছে। তো এখানে আবার মতবিনিময় হচ্ছে, হঠাৎ করে মনে করো যে এই যে বড় বয়স্ক কোনো এই যে লোকটা দাঁড়িয়ে আছে, উনি হয়তো বা রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, ওই হাঁটা অবস্থায় একটা বাচ্চাকে দেখতে পেলো বা তোমার সাথে দেখা হলো। তো তুমি তার সাথে দেখা হলে কি কি বলে তাকে অভিবাদন জানাবে বা কি বলবে, এটা তোমার ভিতর থেকে আসতে হবে। যেহেতু আমরা আগে থেকে শিখে আসছি এগুলো, যদি হঠাৎ করে তোমাকে প্রশ্ন করা হতো এখানে কি বলা হচ্ছে বলো, তাহলে তুমি পারতে না। যেহেতু আমরা আগে থেকে শিখে আসছি, প্রত্যেকটা লেসনে বলা আছে কিভাবে কথা বলতে হবে ফর্মালি, কিভাবে ইনফর্মালি কথা বলতে হবে। এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। আর এখানে হচ্ছে যে যে ক্লাসমেটের মধ্যে কোন একটা বিষয় সম্পর্কে কি আলোচনা করা হচ্ছে বা পড়াশোনার বিষয়ে আলোচনা করা হচ্ছে, এটা হতে পারে ক্লাসমেটের ভিতরে। তো এটা বা গ্রুপ ওয়ার্ক নিয়ে কাজ হবে বা কাজ করবে, এরকম বিষয়ে কথাবার্তা হতে পারে। তো এটা তোমাদের জন্য একটা পরীক্ষা থাকবে। আর যদি না পারো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি সেটার একটা কি করে দিব তোমাদেরকে উত্তর দিয়ে দিব, যে কিভাবে তুমি আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে কথা বলতে পারো বয়স্ক কোনো ব্যক্তির সাথে কিংবা সমবয়সীদের সাথে। তাহলে আজকে আমরা টকিং টু পিপলের একদম সর্বশেষ যে লেসনটা 1.11, এটা আমরা শেষ করলাম। আগামীতে আমরা নেক্সট অধ্যায়ের নেক্সট লেসনে কি করব, আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।